বিসিএস লিখিত প্রস্তুতির আন্তর্জাতিক বিষয়াবলীর আজকের পর্বে আমরা মানি লন্ডারিং রিলেটেড একটা রিকমেন্ডেশন লেটার দেখব। অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত অর্থনৈতিক শ্বেতপত্র কমিটি কর্তৃক প্রকাশিত প্রতিবেদনে দেখা যায় গত 15 বছরে বিভিন্ন দেশে $24,000 কোটি পাচার হয়েছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই অপতৎপরতা চলতে থাকে। আপনি একজন কূটনীতিক হিসেবে পাচার হওয়া অর্থ ফেরত আনতে সরকারকে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা জরুরি বলে একটি সুপারিশপত্র বা রিকমেন্ডেশন লেটার তৈরি করবেন তা লিখুন। Around টাকা 74,000 crore is laundered annually from বাংলাদেশ। এটা হচ্ছে ওয়াশিংটন বেসড গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি থেকে একটা প্রতিবেদন থেকে ইনফরমেশনটা। তো রিকমেন্ডেশন লেটারের শুরুতে তারিখটা দিতে হবে। অনারেবল মিনিস্টার অফ ফাইন্যান্স, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, ডিয়ার স্যার দিয়ে শুরু করতে হবে। এরপর হচ্ছে ভূমিকা। বিগত আওয়ামী লীগ সরকার শাসনামলে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে $16 বিলিয়ন অবৈধভাবে পাচার হয়েছে। গত 15 বছরে বিভিন্ন দেশে $24,000 কোটি অর্থ পাচার করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে যে ব্যয় হয়েছে তার 40% লুটপাটের ঘটনা ঘটেছে। দেশের অর্থনৈতিক সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির চূড়ান্ত প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। অপরাধমূলক কর্মকাণ্ড থেকে উপার্জিত অর্থ বিভিন্ন দেশে সহজে ব্যবহারের জন্য অবৈধ কোনো পন্থায় পাচার করে দেওয়াই হলো অর্থ পাচার নামে অবহিত। একে মানি লন্ডারিংও বলা হয়। সহজ ভাষায় দেশ থেকে দেশের বাইরে অবৈধভাবে অর্থ সম্পদ চলে যাওয়া হলো অর্থ পাচার। পরামর্শপত্রের প্রয়োজনীয়তা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা কর্তৃক গঠিত জাতীয় শ্বেতপত্র কমিটি এর সুপারিশে উল্লেখ করা হয়েছে, দেশ থেকে 2009 থেকে 2023 পর্যন্ত গড়ে প্রতিবছর $16 বিলিয়ন পাচার করা হয়েছে, যা বাংলাদেশের বার্ষিক জিডিপির 3.4%। $16 বিলিয়ন জিডিপির 3.4%। এরপর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের মতে, বাংলাদেশ ব্যাংক খাত থেকে যে পরিমাণ অর্থ লুট হয়েছে তা কার্যত পৃথিবীর আর্থিক ইতিহাসে সর্বোচ্চ। পাচার হওয়া অর্থের তথ্য-উপাত্ত। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের হিসাবে গত 15 বছরে বাংলাদেশের আর্থিক ব্যবস্থা থেকে $17 বিলিয়ন বা $16 বিলিয়ন সমপরিমাণ অর্থ পাচার হয়েছে প্রতি বছর। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির রিপোর্ট অনুযায়ী ১.৫ দশকে বাংলাদেশ থেকে পাচার হয়েছে প্রায় 18 লক্ষ কোটি টাকা। সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে 2021 সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের গচ্ছিত অর্থের পরিমাণ 27,11,00,000 সুইস ফ্রাঙ্ক, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 12,000 কোটি টাকা। 2024 সালের মার্চে মালয়েশিয়ার সরকারি হিসাব অনুযায়ী সেকেন্ড হোম সুবিধা নিয়ে দেশটিতে সম্পত্তি কিনেছে 3,604 জন বাংলাদেশি। অর্থ পাচারের প্রক্রিয়াগুলো যদি আমরা একটু দেখি, ট্যাক্স হেভেন কান্ট্রি সেই সব দেশকে বলা হয় যে দেশে নামমাত্র ট্যাক্স নেওয়া হয় বা নেওয়াই হয় না, এমন দেশকে ট্যাক্স হেভেন কান্ট্রি বলে। যেমন সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সাইপ্রাস, বাহামাস প্রভৃতি। 3 ভাবে অর্থ পাচার করা যায়। একটা হচ্ছে প্লেসমেন্ট বা পাচারকৃত অর্থ স্থানান্তর করা, তারপর বিভিন্ন বা অসংখ্য চ্যানেল ও ট্রান্সফার করে যাতে সোর্স খুঁজে পাওয়া না যায়। তৃতীয় ধাপে অর্থকে বৈধভাবে পুনঃস্থাপন করা হয় যাতে এটি বৈধ উপায়ে দেশে ফিরতে না পারে। পাচার হওয়া অর্থ ফেরত আনতে চ্যালেঞ্জ সমূহ। পাচার হওয়া অর্থ ফেরত আনা একটা জটিল প্রক্রিয়া। ক্যারিবিয়ান দ্বীপগুলোতে অবৈধ অর্থ রাখার সবচেয়ে নিরাপদ স্থান, যেখানে শুধু অবৈধ অর্থ জমা রাখা হয় না, সেখান থেকে অবৈধ অর্থ বৈধ করার সুযোগ আছে। শেল কোম্পানিগুলো এমন এক ধরনের প্রতিষ্ঠান যেখানে কাগজে কলমে এদের নাম থাকলেও এদের অবস্থান, ফিজিক্যাল কোনো লোকেশন পাওয়া যায় না। নগদ হিসাবে জমা রাখলে সহজেই ফিরিয়ে আনা সম্ভব, কিন্তু যদি কোনো দেশে তা ব্যবসায় বিনিয়োগ করা হয় তবে সেই অর্থ ফিরিয়ে আনার সুযোগ নেই বললেই চলে। সঠিক তথ্য প্রমাণ উপস্থাপন করতে না পারলে অর্থ ফেরত পাওয়া যাবেই না, উল্টো দেশের ভাবমূর্তি সংকটে পড়তে পারে। শক্তিশালী নেটওয়ার্ক থাকে আন্তর্জাতিক অঙ্গনে যারা অর্থ পাচারের কাজগুলো করে থাকে, তারা খুবই সূক্ষ্মভাবে এবং আইনের ফাঁক-ফোকর কাজে লাগিয়ে এই অপকর্ম এমনভাবে সম্পন্ন করে থাকে যা আইনের দৃষ্টিতে প্রমাণ করা যায় প্রায় অসম্ভব।
হাজার কোটি টাকা যদি বিটকয়েন ক্রয় করে কয়েকদিন ধরে রাখার পর অন্য দেশের মুদ্রায় রূপান্তর করা হয়, তবে সেটি কিভাবে প্রমাণ করবে যে অর্থ পাচার করে আনা হয়েছে? অর্থাৎ বিটকয়েনে কনভার্ট করে এটার ট্রেসটা মুছে ফেলা যায়। পাচার হওয়া অর্থ ফেরত আনতে করণীয় কি? তথ্য এবং ইনফরমেশনগুলো সংগ্রহ করতে হবে। ইউনাইটেড নেশন কনভেনশন অন অ্যান্টি করাপশন বা ইউএনসিএসি 2007 সহায়তা নেওয়া যেতে পারে। আন্তর্জাতিক মুদ্রা পাচার রোধ সংস্থা অর্থাৎ এগমন গ্রুপের সহায়তা নেওয়া যেতে পারে। বাংলাদেশের আর্থিক গোয়েন্দা ইউনিট BFIU বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এই সংস্থার সদস্যপদ লাভ করে 2012 সালে। এগমন গ্রুপের সদস্যপদ পায় 2012 সালে। সিঙ্গাপুরে 2023 সালে পাচারকৃত অর্থ ফেরত আনার কৃতিত্ব দেখিয়েছে। $100 কোটি মুদ্রা ও সম্পদ জব্দ করার সক্ষমতা হয়েছিল। পাচারকৃত অর্থ ফেরত আনার ক্ষেত্রে সফল দেশের কাছ থেকে কারিগরি জ্ঞান ও পদ্ধতি সম্পর্কে জানা ও কাজে লাগানো যেতে পারে। মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট 2012 এর আন্তর্জাতিক ত্রুটি খুঁজে বের করা এবং সংশোধন করা এবং আইনকে আরও শক্তিশালী করা প্রয়োজন। যাদের মাধ্যমে বেশি পাচার হয়েছে তাদের চিহ্নিত করে তাদের সম্পদ রাষ্ট্রের সঙ্গে একীভূতকরণ, যেমন এস আলমের সম্পদ ইতিমধ্যে একীভূত করা হয়েছে। পাচারকৃতদের গ্রেপ্তারে আন্তর্জাতিক রেড অ্যালার্ট প্রকাশ করা যেতে পারে। প্রয়োজনে দ্বিপাক্ষিক অপরাধী প্রত্যর্পণ চুক্তি বা এক্সট্রাডিশন করা যেতে পারে। ইউএস এর মধ্যে বাংলাদেশকে সহায়তা করার আশ্বাস দিয়েছে। এছাড়াও যুক্তরাজ্য সরকারও পূর্ণ সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে। ক্লোজিং স্টেটমেন্ট বা বিদায়ী সম্ভাষণ। যেহেতু বাংলাদেশ 2012 সাল থেকে এগমন গ্রুপের 132তম সদস্য, সেহেতু তাদের সাহায্য অবশ্যই বাংলাদেশ প্রত্যাশা করে। জাতিসংঘের দুর্নীতিবিরোধী সনদ বা ইউএনসিএসি বাংলাদেশ 2007 সালে স্বাক্ষর করে। এর আলোকে বাংলাদেশ জাতিসংঘের কাছে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সাহায্য প্রার্থনা করতেই পারে। এরপর হলো সিগনেচার। বিসিএস লিখিত প্রস্তুতির আন্তর্জাতিক বিষয়াবলীর অন্যান্য প্রবলেম সলভিং ভিডিওগুলো আন্তর্জাতিক বিষয়াবলী প্লেলিস্টে পেয়ে যাবেন। ধন্যবাদ।